আমরা সকলেই স্পোক্সম্যান, শ্রী ব্রাত্য বসু, শ্রী কুণাল ঘোষ এবং আমি উপস্থিত আছি। প্রথমে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো তার আগে আমার মনে হয় একটা ভিডিও আমরা চালিয়ে প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরি এবং তারপরে বক্তব্য হবে। ডক্টর পাঁজা এবং ব্রাত্য বসুর সঙ্গে আমি রয়েছি। আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে রাখবো। তার আগে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আর শুধু এইটুকু বলে রেখে দিই যে গীতা, এই পবিত্র বইটিকে তৃণমূল কংগ্রেসও সম্মান করে, কিন্তু গীতাকে নিয়ে যে রাজনীতির চেষ্টা হয়েছে, গীতার বিষয়টিকে অপব্যবহার করে যে রাজনীতি ভারতীয় জনতা পার্টি খুব কুৎসিতভাবে করেছে, সেই রাজনীতিটা আমরা বিরোধিতা করি, সেই রাজনীতিটা আমরা সমর্থন করি না। ব্রিগেডে যাই হয়ে থাকুক, গীতা আলাদা বিষয়, কিন্তু ব্রিগেড আজ একটা ফ্লপতম কর্মসূচি দেখেছে, গ্রেটেস্ট ফ্লপ। ফাঁকা মাঠ, মাত্র কয়েক হাজার লোক সেখানে ছিলেন, 3-4 হাজার 5,000 লোক হবে, এবং বিস্তীর্ণ অংশ ফাঁকা। শুধু কয়েকটা জায়গা দেখিয়ে এটার বোঝানো যাবে না। এবং এটা খবর পেয়েই কিন্তু প্রধানমন্ত্রী আসেননি, এই যে লোক হবে না। ফলে দিশাহারা হয়ে বিজেপি নেতারা পবিত্র গীতা পাঠের আসরে দাঁড়িয়ে কুৎসিত রাজনৈতিক কথাবার্তা বলেছেন, এবং সেটা করতে গিয়ে স্বামী বিবেকানন্দকে অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। সেই ভিডিওটা আগে আপনাদের একটু অডিও পার্টটা শুনিয়ে দিই, তারপর মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে আপনাদের সামনে কিছু বলবেন। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। আমরা আরেকবার এটা শুনিয়ে দিচ্ছি। আমরা শুধু বলছি যে স্বামী বিবেকানন্দের যে বিখ্যাত উক্তি, গীতা এবং ফুটবল মিশিয়ে তাকে কিভাবে অপমান করছে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে সুকান্ত মজুমদার, সেটা দেখুন। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। ব্রাত্য বসু। এই উক্তি বিবেকানন্দের উক্তি যে গীতা পাঠের থেকে ফুটবল খেলো। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, বাংলার প্রথম কৃতি ফুটবলার, তাকে দেখে বিবেকানন্দ এই উক্তিটি করেছিলেন। এবং বিবেকানন্দ একেবারেই কোনো কমিউনিস্ট প্রোডাক্ট নন। বিবেকানন্দ একটা যুবশক্তির প্রকাশ। রামকৃষ্ণ, সারদা, বিশেষত সহজিয়া হিন্দু ধর্ম, বিবেকানন্দ তারই ফলাফল। এবং বিবেকানন্দ আমরা বলতে পারি যে বাংলার প্রথম আন্তর্জাতিক পুরুষ, যিনি শিকাগোতে গিয়ে 1893 সালে তাঁর সেই বিখ্যাত ভাষণের ফলে বাংলা এবং বাংলা ধর্ম আন্দোলন, বাংলার যে যুব সমাজ, বাংলার যে যে ধর্মীয় যে প্রভাব, সেটা আন্তর্জাতিক দুনিয়া সেটা প্রথম জানতে পারে। এবং কমিউনিস্টরা আপনারা জানেন একেবারেই ধর্ম এবং ঈশ্বর বিশ্বাসী নন। বিবেকানন্দ গভীরভাবে ধর্ম এবং ঈশ্বর বিশ্বাসী, আমাদের মতোই। তো বিবেকানন্দকে এইভাবে আক্রমণ করে, বিবেকানন্দকে এইভাবে ছোট করে করার কারণ কি? আপনারা দেখবেন যে কখনই আরএসএস বিবেকানন্দের নাম মুখে নেয় না। কেননা বিবেকানন্দ ধর্ম, আমি গুরু বলবো না, কিন্তু বিবেকানন্দ নিঃসন্দেহে একজন ধর্ম প্রচারক, এবং তিনি একজন আধুনিক ধর্ম প্রচারক। তাঁর ধর্ম ভাবনায় আমরা সবসময় দেখেছি যে তিনি মুক্তকণ্ঠে যে গ্রন্থের নাম বারবার করেছেন, গীতার পাশাপাশি
গীতার কথা বিবেকানন্দ বারবার বলেছেন। আর তিনি কোন ধর্মগ্রন্থের কথা বলেছেন? তা হচ্ছে কোরআন, এবং পবিত্র নবীর কথা বলেছেন। কোরআনের সাম্য, মৈত্রী, সহিষ্ণুতার কথা উনি মনে করিয়েছেন। এর কারণে আরএসএস বরাবরই বিবেকানন্দকে পছন্দ করে না। অনেক অ্যান্টি বিবেকানন্দ লেখা আমি আপনাদের যেমন কমিউনিস্টদের বয়ানে দেখাতে পারি, তেমনি আরএসএস এর অনেক বিবেকানন্দকে তুলোধনা করে আক্রমণ করেছেন, এরকম অনেক লেখাও দেখানো যায়। একই কারণে রবীন্দ্রনাথকে আরএসএস বা বিজেপি পছন্দ করে না। কেননা রবীন্দ্রনাথ সবসময় যুক্ত বঙ্গ, যুক্ত ধর্ম সাধনা ইত্যাদি কথাবার্তা বলে গেছেন। অর্থাৎ উনি একটা মানে ইউনিফিকেশনের কথা রবীন্দ্রনাথ সবসময় বলেছেন, কোনো এক্সক্লুশনের কথা রবীন্দ্রনাথ বলেননি। তিনি সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। রবীন্দ্রনাথকেও দেখবেন যার ফলে আরএসএস পছন্দ করে না। ফলে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ যারা বাংলার আইকন, বাঙালির আইকন, তাদের বিজেপি বা আরএসএস যে ভেতর থেকে অপছন্দ করে, এটা আমি বলবো আজকে অধ্যাপক মজুমদার, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার যে সাবকনসিয়াস মাইন্ড, তার মনের মধ্যে যে বিবেকানন্দ সম্পর্কে যে অবহেলা আছে, যে তাচ্ছিল্য আছে, যে অবজ্ঞা আছে, বিবেকানন্দের বাণীকে নিয়ে যে অশ্রদ্ধা আছে, সেটা তার কনসিয়াস মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। অর্থাৎ তার আনকনসিয়াস মাইন্ডটা আজকে বাংলা বা বাঙালি জেনে গেল। এটা তারা দেখতে পেল, বাঙালি বুঝতে পারলো যে এরা কত গভীরভাবে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ আসলে নাকি বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। বাংলার কোনো ধর্ম প্রচারক যদি এই ধরনের কথা বলেন এবং তাকে ছোট করা, তাকে খাটো করা, আমরা বারবার দেখেছি যে যখন আমরা এখানে হরিচাঁদ, গুরুচাঁদ, পবিত্র মতুয়া ধর্মের যারা প্রচারক, তাদের নামে এখানে মন্দির স্থাপন হচ্ছে। আমাদের রাজ্যে যখন বিশ্ববিদ্যালয় হচ্ছে, পিয়ার ঠাকুরের নামে যখন কলেজ হচ্ছে, সেখানে রাম মন্দিরে, মতুয়া মন্দিরের মাটি অবধি ঢুকতে দেওয়া হয়নি। মতুয়াদের কোনো মন্দির, আজকে উত্তরপ্রদেশ ছেড়ে দিন, আজকে এমনকি গুজরাতেও সোমনাথ মন্দিরকে নিয়ে যে উচ্ছ্বাস স্বাভাবিক কারণে আছে এবং আমরা সেটা স্বাগত জানাবো, কিন্তু সেখানে মতুয়াদের ব্যাপারে আমরা দেখব, মতুয়া মন্দিরের ব্যাপারে কোনো উৎসাহ নেই। কেননা প্রধানত হরিচাঁদ, গুরুচাঁদ ভুলে গেলে চলবে না, তারা হচ্ছেন বাঙালি। এই একটা অদ্ভুত বাঙালি বা বাংলা বিদ্বেষ, এটা যে ছড়িয়ে দেওয়া এবং বাঙালি বাংলায় থেকে, অথচ এরপরও তারা বলবেন আগলাবাদ, দোষো পারবর, এরকম কোনো স্লোগান দিয়ে ভুল বাংলা, বাঙালি ধর্ম প্রচারকদের অপমান করে তারা এখানে বাংলার মন জিততে আসবেন। আজকে যেটা বলা হয়েছে সেটা একটা ভয়ঙ্কর কথা। আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে শুধু বাংলা বা বাঙালিয়ানা না, ধর্মকে অপমান করা হলো, ঈশ্বরকে অপমান করা হলো, এবং এই যে ব্রিগেডে গীতা পাঠ, যেটা এক্ষুনি কুণাল ঘোষ বা ডক্টর শশী মাজা বলছিলেন যে ব্রিগেডে গীতা পাঠ, এই ব্যাপারটা দুটো মেলে না। মানে আমি যদি কালকে বলি একাডেমি অফ ফাইন আর্টসে গানের জলসা, এটা হতে পারে না। ব্রিগেড একটা রাজনৈতিক জায়গা, গীতা পাঠের জন্য কোনো একটা পবিত্র কোনো জায়গা, গীতা পাঠের জন্য অন্য কোনো জায়গা ওরা বেছে নিতে পারতেন, যেখানে কোনো বড় কোনো চবুতরা বা কোনো ধর্মস্থান তারা বেছে নিতে পারতেন, কিন্তু তারা সেটা বাছলেন না। তারা না বেছে তারা ব্রিগেডের সঙ্গে গীতা পাঠকে মেলাতে চাইলেন। এর ফলে এর মধ্যে একটা অ্যাম্বিগুইটি, একটা টটোলজি তৈরি হলো, একটা বিরোধাভাস তৈরি হলো, মানে সোনার পাথর বাটি, যেটা হয় না। ব্রিগেডে গীতা পাঠ কথাটার মানে নেই। গীতা পাঠ কোনো ধর্মস্থানে হতে পারে, কিন্তু আমরা মনে করি যে আমরা যেহেতু ঈশ্বর বিশ্বাসী, আমরা মনে করি এইভাবে এই যে ক্যাকোফনি, এই যে চিৎকার, এটাই কি আমরা ঈশ্বর কি সত্যি এতে, কেউ যদি হঠাৎ কালকে বলেন যে লক্ষ বা কোটি কণ্ঠে কোরআন পাঠ, লক্ষ কণ্ঠে বা কোটি কণ্ঠে বাইবেল পাঠ, এতে ঈশ্বর রুষ্ট হন না, ঈশ্বর এতে আনন্দিত হন না, ঈশ্বরকে এতে অপমান করা হয় বা অবমাননা করা হয়, সেই চিন্তাটাও আমি আপনাদের ভেবে দেখতে বলছি। কারণ ধর্মাচরণ ব্যাপারটা একটা প্রাইভেট ব্যাপার, এটা একটা ব্যক্তিগত ব্যাপার। তাহলে একসঙ্গে যেখানে ব্রিগেড এবং গীতাপাঠ বিষয়টা, ব্রিগেড সেখানে জনারণ্য হবে, ব্রিগেড মানে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবেন এবং সেখানে তাদের রাজনৈতিক দাবি দেওয়ার কথা মূলত তুলবেন। সেখানে হঠাৎ ওরকম একটা জায়গায় গীতাকে নামিয়ে আনাম, গীতাকে অপমান করা, এই কাজটা মনে হয় হিন্দু ধর্মের যারা তথাকথিত ধারক বাহক বা তল্পি বাহক, তারা এই কাজটা ঠিক করলেন না। হ্যাঁ, এটা আমার মনে হয় এই 2 নম্বর এটা কথা, এবং সেই মাইন্ডটাই কিন্তু আজকে
প্রফেসর মজুমদারের কথার মধ্যে দিয়ে বেরিয়েছে। এইটা আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই। এবার ডক্টর পাঁজা কিছু কথা বলবেন। না, সেই সূত্র ধরে তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? তৃণমূল কংগ্রেস এটাই বলতে চাইছে যে ডক্টর সুকান্ত মজুমদার, যিনি বিজেপির প্রেসিডেন্ট, সভাপতি বাংলায়, তিনি যে উক্তি এবং অপমান করেছেন, অবমাননা করেছেন, তিনি স্বামীজির সম্বন্ধে যেটা বলেছেন, কুণালদা ইতিমধ্যে বলেই দিয়েছেন যে ভিডিওর মাধ্যমে তিনি বলেছেন অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত বিবেকানন্দ, তাই তো বললেন তিনি। আমাদের একজন মন্ত্রী, উত্তরবঙ্গের মন্ত্রী, কথাটা সেই প্রসঙ্গটা তুললেন গীতা এবং খেলাধুলো নিয়ে। স্বামীজি একসময় যেটা বলেছিলেন, এটা অত্যন্ত স্বনামধন্য সেই উক্তিটা, সেটাকে টেনে ধরেছেন। সেটাকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বামীজিকে কিন্তু অপমান করলেন ডক্টর সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা তাকে করতে হবে। নিশ্চয়ই ডক্টর সুকান্ত মজুমদার নিজে, আপনি ডক্টরেট বলছেন, আপনি অধ্যাপক বলছেন, কিন্তু মনে হচ্ছে কোথাও একটা অনেক খামতি রয়েছে এবং আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং তৃণমূল কংগ্রেস নিন্দা জানাচ্ছে, কারণ এটা হতে পারে না। যার জন্য একসময় আমরা বহিরগত বলেছিলাম এদের, এরা হচ্ছে বহিরগত, বাংলার সংস্কৃতি ঐতিহ্য কিছুর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, শেখার সেই তৃষ্ণাও নেই। এবং সেই জায়গায় আমরা প্রতিবারই দেখি নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করা হচ্ছে। আপনাদের খুব পরিষ্কারভাবে মনে থাকবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের ট্যাবলো যাতে হয় রিপাবলিক ডেতে, প্রজাতন্ত্র দিবস এবং আমরা 15ই আগস্টের জন্য দিল্লিতে যেটা হয়, তাতে বাংলা থেকে যে এটা যাবে ট্যাবলো, সেটাকে অস্বীকার করেছিলেন এবং সেটার অ্যাপ্রুভালটা আসেনি। এরা নেতাজির সম্বন্ধে, নেতাজিকে ব্যবহার করার ক্ষেত্রে অনেক কিছু ভেবেছিলেন। কিন্তু আবার যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালেতে একটি বড় প্রোগ্রাম হলো, যেহেতু মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে, তখন জয় শ্রীরামের স্লোগানটা তোলে। ফলে যেমন বলাই হচ্ছিল প্রসঙ্গটা যে আজকে ব্রিগেডে গীতা পাঠ, তথাপি তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবটাই গুলিয়ে গেছে। সহজ পাঠ এবং বর্ণ পরিচয়, কে কোনটা লিখেছেন পুরো গুলিয়ে গেছে। র্যালি হয়েছে 2021-এ প্রচারের র্যালি, শেষ বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব তাদের র্যালিতে দিচ্ছেন, আর এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ট্যাচুটা ভেঙে দিলেন তারা, ভেঙে দিয়ে চুরমার করার চেষ্টা করছেন বাংলার অস্মিতাকে। আর আমরা দেখলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানটা কোথায় সেটা তারা জানেন না। এই যে প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টি কি তাদের অধিকার মনে করছেন যে বাংলাকে এরকম বদনাম করবেন, বাংলা মনীষীদের অপমান করবেন? এটা তো দেশেরও মনীষী। তাই আজকে ডক্টর সুকান্ত মজুমদার সেটাই করেছেন, ক্ষমা চাইতে হবে তাকে। কুণালদা, বিষয় হচ্ছে ব্রাত্য বসু এবং শশী পাঁজা, দুই মাননীয় মন্ত্রী, বিষয়টা খুব পরিষ্কারভাবে বলেছেন। আমাদের আরেকটু বক্তব্য যে এই ব্রিগেডটা বকলমে বিজেপি ডাকতে গেছিল, গীতা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ওদের থেকে বেশি গীতাকে শ্রদ্ধা সম্মান আমরা করি, কিন্তু ভয়ানকভাবে ফ্লপ করেছে তাদের এই বিজেপির মুখোশ পরা ব্রিগেড, তাতে দিশাহারা হয়ে গেছে। ওরা ব্রিগেডটা কেন বুক করতে গেল? তো শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত। যে লোকটা হয়েছে যে ব্রিগেড ব্রিগেড ব্রিগেড, একটা লোককে বোঝানোর চেষ্টা যেন কত বেশি মানুষ আসবেন, ওটা আমাদের মধ্য কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে শ্রদ্ধানন্দ পার্কে গোটা জিনিসটা হয়ে যেত। তার জন্য ব্রিগেড ভাড়া করার দরকার ছিল না। এইটা ফ্লপ করবে জানতে পেরেই প্রধানমন্ত্রী কিন্তু আসেননি। কারণ কদিন আগে অমিত শাহ এই বিজেপি নেতাদের পাল্লায় পড়ে এসে ধর্মতলায় দাঁড়িয়ে দেখে গেছেন ফ্লপ সভা কি জিনিস। তিনি নিশ্চয়ই দিল্লিতে বলেছেন। এরপরে প্রধানমন্ত্রী আসার কথা বলেছিলেন, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে প্রচার হয়েছে। এবার প্রধানমন্ত্রী খবর পেয়েছেন এই ব্রিগেড একটা পথসভায় পরিণত হবে, ব্রিগেডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফলে প্রধানমন্ত্রী তার আশা বাতিল করে দিয়েছেন। সেই কারণেই ওই মাঠে দাঁড়িয়ে যদি গীতার প্রতি, যদি
এই ধর্মের প্রতি এদের সত্যিকারের আন্তরিক কোনো শ্রদ্ধা সম্মান থাকতো, ওই মাঠে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক তরজা হতে পারে না, যেটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা করলেন। পাশাপাশি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করলেন। এটাই আমাদের বক্তব্য, যে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং সুকান্ত মজুমদারকে স্বামী বিবেকানন্দকে যেভাবে অপমান করেছেন তার মন্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এত বড় আমরা মানুষের কাছে যাব, মানুষ শুনছেন। আমরা তো দলগতভাবে বিজেপির সার্বিক অপসংস্কৃতির বিরুদ্ধেই রাস্তায় আছি। অনুন্নয়ন এবং আমাদের সমস্ত পথসভা, সমস্ত জনসভা, জেলায় যা কর্মসূচি চলছে তাতে এই বিষয়টা ইনক্লুডেড হয়ে যাবে। আমরা বলছি দয়া করে হিন্দু ধর্ম প্রচারকদের অপমান করবেন না। এত হিন্দু ধর্ম প্রচারক দেখলেই, বাঙালি হিন্দু ধর্ম প্রচারক দেখলেই তাদের অপমান করতে চায় কেন বিজেপি নেতারা? এটা ভেবে দেখার সময় এসছে। আলাদা এডুকেশন নিয়ে যা বলবো আমি পরে বলছি। তাহলে এটা এই পর্যন্ত রইল। এই প্রসঙ্গে যদি থাকে করে নিই। আপনারা কি এই ধরনের কোনো কর্মসূচি ব্রিগেডে আগামী দিন যেহেতু লোকসভা নির্বাচন আসছে, ব্রিগেডে আপনাদের তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষের দল, মা মাটি মানুষ তার ভিত্তি, এবং রুটি কাপড়া ওর মাকানের রাজনীতি করে। তৃণমূলের সামনে দুটো কর্মসূচি, এক হচ্ছে দিল্লির জনবিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, তাদের বৈষম্য প্রতিহিংসার রাজনীতির বিরোধিতা করা, আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উন্নয়নের কাজ চলছে তাকে আরও গতিশীল করে নিবিড় জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়া। সুতরাং যেমন 24শে ডিসেম্বর মধ্যরাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেন্ট পলস ক্যাথিড্রালে যাবেন, চার্চে। সেটি একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের সব থেকে পবিত্র অনুষ্ঠান। আগামী 28 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন বাবা লোকনাথ চাকলায়, সেখানে একটা পূজা দেবেন এবং তারপর পুজো দেওয়ার পরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আবার এই যে 6 ডিসেম্বর তিনি আমরা সম্প্রতি দিবসে দেখলাম, তিনি আরেকটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি তার পক্ষ থেকে সহিষ্ণুতা এবং সাম্যের বাণী রাখলেন, কথাবার্তা দিলেন। তাহলে সমস্ত ধর্মকে আমরা সম্মান জানাতে চাই, সমস্ত জাতপাতকে আমরা মর্যাদা দিতে চাই, এবং যে এই আমাদের যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের তৃণমূলের যে কথা, যদি প্রয়োগের দিক থেকে যে কথা কুণাল ঘোষ বললেন, এ রুটিয়ার কাপড়ার মকান, এটা হচ্ছে তার প্রয়োগের দিক। আর তত্ত্বের দিকে হচ্ছে যে ইনক্লুসিভ, মানে সবাইকে নিয়ে চলো, যেটা বিজেপি বলে এবং মুখে বলে এবং আসলে করে না, সবকা সাথ সবকা বিকাশ, ওটা আসলে মমতা ব্যানার্জি গত 12-13 বছর ধরে পশ্চিমবঙ্গে হাতে কলমে করে মানুষকে সবাইকে দেখিয়ে দিয়েছে। ফলে ফিরহাদ হাকিম তাকে যে গতকাল সান্তাক্লজ বলেছেন, সেটা একটা মানে খুবই একটা ধর্মীয় মতাবলম্বীদের মঞ্চে গিয়ে আরেকজন ধর্মীয় মতাবলম্বী আরেকজন ধর্ম মানুষকে যখন সান্তাক্লজ বলেন, তখন এই বাংলা, যুক্তবঙ্গের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা তখন উচ্ছ্বসিত হয়ে ওঠে। এটুকু বলতে পারি। এখানে আপনি বলছেন যে অমিত শাহ এসেছেন এবং ফ্লপ অভিজ্ঞতা পেয়েছেন, আগামীকাল তো আবার অমিত শাহ আসছেন এবং তিনি এসে বেশ কিছু ধর্মস্থান ঘুরবেন, যেমন গুরুদ্বারা, কালীঘাট টেম্পল, এগুলোতে তিনি ভ্রমণ করবেন। তার জন্য আগামীকাল অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় বিজেপির নেতারা 2021 সালে ডেলি প্যাসেঞ্জারি করেছিল। তারপরে সেই ডেলি প্যাসেঞ্জারি করার পর বিজেপি পরাজিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সরকার মমতাদির নেতৃত্বে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিল। সুতরাং আমাদের না এই অমিত শাহ আসবে, নরেন্দ্র মোদী আসবে, এগুলো যেন আমাদের কেউ না দেখায়। যতবার আসবে, যতবার অমিত শাহের মুখ বাংলার মানুষ দেখবে, ততবার বাংলার মানুষের এই সিদ্ধান্ত নিতে আরো সুবিধা হবে, আরো বেশি মানুষের নো ভোট টু বিজেপি, ভোট ফর অনলি তৃণমূল। ফলে এই যে অমিত শাহ আসবে, অমিত শাহ ঘুরবেন, নরেন্দ্র মোদী আসবে, আসবে নরেন্দ্র মোদী আসবেন, কোথায় বক্তৃতা দেবেন, টেলিপ্রম্পটার দেখে পড়বেন, অমিত শাহ আসবেন, ঘুরবেন, গণতান্ত্রিক রাজ্য যাবেন, ঘুরবেন, দেখবেন, ভোটে হারবেন, এটা চলতে থাকবে। আর আপনারা যেহেতু কালকে যে নিশ্চয়ই কভার করবেন অমিত শাহ আসবেন,
আপনাদের যদি ডবল ক্যামেরা থাকে, একটা ক্যামেরা রেখে দেবেন যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, অমিত শাহ আসার জন্য তারা সেটা যেন ভেঙে না দেয়। এইটা বিজেপির যে কার্যকর্তা এবং কর্মকর্তারা বাঙালি মূর্তি দেখলেই, মনীষী মূর্তি দেখলেই যে ভাঙতে চায়, এবং ওখানকার নেতা এলে যে তারা টনিক পান, তারা যে অক্সিজেন পান, বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। ফলে এক্সট্রা একটা ক্যামেরা কিন্তু প্লিজ রেখে দেবেন। যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি, মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। আপনারাও তো এখানেই বাংলায় আপনারা গণমাধ্যমে কিছু কাজ করেন, আপনারও একটা বাড়তি দায়িত্ব আছে সেই মূর্তিগুলো অক্ষত রাখার। এই 2021 আমরা দেখেছি এই মনীষী ধর্মের রাজনীতি বিধানসভা নির্বাচন, 24-এ এগুলো ইস্যু হতে চলেছে রাজ্যে। না, একদম না। এইটা ইস্যু করার চেষ্টা করে বিজেপি, কারণ মানুষের উন্নয়নের চেষ্টায় তারা নেই, তারা বাংলার শত্রু, বাংলার মানুষকে তারা ঘৃণা করে। বিজেপি চেষ্টা করে ধর্ম, জাতপাত এগুলো সামনে আনতে, বাংলার প্রতি বৈষম্য, বাংলার প্রতি প্রতিহিংসা। আর তৃণমূল চেষ্টা করে বাংলার মানুষের পরিবার পিছু, ব্যক্তি পিছু উপকার, উন্নয়ন, পরিষেবা। ফলে আমরা কিন্তু উন্নয়নের রাজনীতি করছি এবং তৃণমূল কংগ্রেস উন্নয়নের রাজনীতিটাই করবে এবং মানুষকে অনুরোধ করবে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, মূল্যবান সিদ্ধান্ত, সেটাও উন্নয়নের উপর দাঁড়িয়ে নিন। আর বিজেপি চেষ্টা করছে সেটাকে সরিয়ে ধর্ম বা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে, বিভাজনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমরা উন্নয়ন দিয়ে সেটাকে এক জায়গায় রাখার চেষ্টা করছি। ওকে, ঠিক আছে। এবার যদি কিছু প্রশ্ন থাকে আমার একটা ছোট্ট সংশোধন, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন ওই ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি, সেন্ট পলস নয়, ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি। আর অমিত শাহজি যে কালকের কি প্রোগ্রাম আছে আপনি যেগুলো বললেন জানি না, আমাদের অজানা আছে। তবে এই প্রশ্নটা আপনারা নিশ্চয়ই করবেন প্রেস থেকে, যে মধ্যপ্রদেশে তো সবাই জিতলেন, তাহলে আজকে আগামীকাল বড়দিন, আর আজকে সেই ওখানকার জেলা আধিকারিকের মাধ্যমে বলা হচ্ছে কেউ সান্টা ক্লাস মতো সাজবে না। বাচ্চাদের যদি সান্টা ক্লাস সাজাতে চান কিংবা ক্রিসমাস ট্রি কিনবে, তাহলে তাদেরকে পুলিশ পারমিশন, প্যারেন্ট পারমিশন নিতে হবে। কেন? আর আপনি বলছেন যে এখানে এসে তিনি গুরুদ্বারায় যাবেন, জানি না চার্চে যাবেন কিনা, সব জানি না। বাংলায় সব জায়গায় যাওয়া যায়, কারণ আমরাই বাংলায় বিশ্বাসী, সব ধর্মের সমন্বয়ের কথা। কিন্তু মধ্যপ্রদেশ সদ্য জিতলেন, কেন বড়দিনের আগে এই সার্কুলারটা যাচ্ছে যে স্যান্টা ক্লজকে সাজবেন না, বাচ্চাদের স্যান্টা ক্লজ মতো সাজাবেন না, আর ক্রিসমাস ট্রি ডেকোরেশন হবে না? কেন? আমরা আজকে করছি মাছ মাংস সব বন্ধ করে দিয়েছে। অমিত শাহ বাংলায় এসে প্রথম বলুন যে এখানে যারা যা পোশাক পরার, যারা যা খাবার, যেভাবে গণতান্ত্রিক পরিসর রয়েছে সেটা বাংলায় অটুট থাকবে। মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি বাংলায় হবে না। বিজেপির সংকীর্ণ এই মানসিকতা বাংলার উপর চাপিয়ে দেওয়া হবে না। এইটা আগে পরিষ্কারভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলুন, তারপর নাটক করবেন। এবার যা প্রশ্ন আছে করে নাও তোমাদের। হ্যাঁ, আমি পর্ষদের থেকে ব্যাখ্যা চেয়েছি। পর্ষদ আমার পরিষ্কার, আপনাদেরও জানিয়েছেন। পর্ষদ আমায় যেটা বলেছেন যে পরীক্ষার্থীরা ঢুকেছেন 11টায়, পরীক্ষা শুরু হয়েছে 12টায়, পরীক্ষা শেষ হয়েছে 2:30-টে। কয়েকজন ছাত্রছাত্রী আগে পরীক্ষা কমপ্লিট না করে বেরিয়েছে, তাদেরকেও একজন 1:51 অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা আগে কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে। যারা ভেতরে আছে তারা কেউই এটা জানতে পারেনি। পরে এটা কেউ সাবোতাজ করার জন্যে বা মজা করার জন্যে বা কাঠি করার জন্যে বা আবার একটা সেন্সেশন করার জন্য এটা করেছে। তো এটা তো পরীক্ষা শেষ হওয়ার মুখে গিয়ে সে করেছে। পরীক্ষা চলাকালীন আমার ধারণা এর কোনো প্রভাব পরীক্ষার্থীদের উপর পড়েনি। অনেক ক্যান্ডিডেট পরীক্ষা তো ভেতরে হয়েছে। এই বাতিল কেন তুলছে আমি জানি না। আমার ধারণা ওই রকম হয় আর কি। আপনি কি বাতিলের দাবি তুলছেন? হ্যাঁ তুলছি, এরকমও হতে পারে। মানে যে প্রশ্ন করছে সে হয়তো বলছে আপনি কি বাতিলের দাবি করছেন? হ্যাঁ করছি। নিশ্চয়ই সে হয়তো জানতোই না যে এরকম একটা কিছু আছে, জানেই না হয়তো। আপনি কি জানেন লিক করেছে? এই দেখুন, আমরাই প্রথম ব্রেক করেছিলাম, লিক হয়েছে, আমরাই প্রথম। এবং আপনি কি তাহলে দাবি করছেন? বলছে হ্যাঁ আমি দাবি। আগে থেকে হয়ে গেছে, বুঝে পরীক্ষা হয়ে গেছে, বেরিয়ে গেছে, সে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করেছে। কেন পরীক্ষা বাতিল হবে? সুন্দর নির্বিঘ্নে সুষ্ঠু পরীক্ষা হয়েছে। পর্ষদ আগে রিপোর্ট দিক। পর্ষদ যদি মনে করে এটা
এটা বিডিআই বা যতটা চর্চা হচ্ছে, পর্ষদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ তো আমি জানি না। পর্ষদ যদি মনে করে তারা যদি কোনো রিপোর্ট পাঠায় তখন আমরা ভেবে দেখব। এই তথ্যটা আপনি পর্ষদ থেকেই পেয়েছেন তো, যে এরা বাইরে কেউ বেরিয়ে আমি এই তথ্যটা গণমাধ্যম থেকে পেয়েছি। পরীক্ষার্থীরা যেটা বলছেন যে পরীক্ষা তো দেওয়া হচ্ছে কিন্তু নিয়োগ কবে হবে এবং কোনো জায়গায় এটা তো সম্পূর্ণ একটা আইনি জটে আটকে আছে। সুপ্রিম কোর্টে 2022-এর এটা তো হয়েই গেছিল। এখন মাননীয় বিচারপতি, আমি শুনেছি যে তার পারিবারিক কোনো দুর্ঘটনা ঘটেছে যার জন্য বসতে পারছেন না। উনি নেক্সট যেদিন বসবেন আমরা আশা করছি 2022টা খুব উনি দ্রুতই আমাদের নিয়োগ করতে দেবেন বলে আমরা আশা করছি। অনেকের মধ্যে একটা আশা নিরাশার দোলাচল রয়েছে, কি হবে জানি। এটা তো আবার আমি বলছি যে ন্যারেটিভ অফ ইউর সাইড। আশা নিরাশার দোলাচল সব কিছুতেই আছে। আমরা আশাবাদী এটুকু বলতে পারি, এবং আমরা খুব দৃঢ়প্রতিজ্ঞ। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমরা খুব স্বচ্ছ সুষ্ঠুভাবে নিয়োগ দিতে পারবো এবং আইনি জট কাটিয়ে আইনের সাহায্য নিয়ে মাননীয় বিচারপতির পরামর্শ অনুসারে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দপ্তর থেকে বরখাস্ত উপাচার্যকে সমাবর্তন করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি তার দায়িত্ব পালন করবেন, কিন্তু এরপরে মানে ভবিষ্যৎ আমিও চেয়ারে ভবিষ্যৎ আমি জানি না। এই কারণে জানি না কারণ এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওখানে স্ট্যাটাসকো বজায় থাকতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন এই মুহূর্তে কেউ কাউকে নিয়োগও করতে পারবেন না এবং বরখাস্তও করতে পারবেন না। তাহলে আসলে কেউ বরখাস্ত হয়েছে কি? একটা চিঠি পাঠানো হয়েছে বরখাস্ত, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। সেটা তো বুদ্ধদেব সাহুকে জিজ্ঞাসা করুন। মানে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কেউ বরখাস্ত হননি। তো সারাক্ষণ তদন্তই করতে চাইছেন সমস্ত উপাচার্যের বিরুদ্ধে। তিনি নিয়োগ করছেন, তিনি বরখাস্ত করছেন, তিনি তদন্ত করছেন, তিনি তাদের হারে করে তেড়ে যাচ্ছেন। তো যিনি যা পারেন তাই করছেন। এটা তো সাইকি ওনার। এটা হচ্ছে মিশেল ফুকো যাকে বলেছিলেন পাওয়ার কি, পাওয়ার হচ্ছে একটা মনস্তত্ত্ব, একটা সাইকি মাথায় থাকে। এই একজনকে নিয়োগ করলাম, এই আরেকজনকে বরখাস্ত করে দিলাম, এই আরেকজনকে ওখান থেকে তুলে এনে এখানে বসিয়ে দিলাম। এই যে সাইকি, এটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভাবতে চাই। বিশ্ববিদ্যালয় আজকে যদি সমাবর্তনটা বারবার উনি রাজ্যপাল আচার্য আটকাতে চেয়েছিলেন, আমরা চেয়েছিলাম সমাবর্তনটা হোক। কেননা কেউ আসছে কুচবিহার থেকে, কেউ আসছে সুন্দরবন থেকে, তারা আজকে একটা ডিগ্রি শংসাপত্র হাতে পাবে। উনি সেই ডিগ্রিটাও ওদের হাতে দিতে চাননি। এটা উচ্চশিক্ষার জন্য ভয়াবহ এবং এটা কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা মাফিক এটাকে ধ্বংস করার এবং আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্যে একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত চলছে। এইটা আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা, এটা খালি তৃণমূল কংগ্রেস বা শিক্ষা দপ্তর বা এমনকি আমাদের নির্বাচিত সরকারেরও কাজ না। এটা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বুঝতে হবে, প্রয়োজনে তাদের রাস্তায় নামতে হবে। আমি রেখে দিতে চাইছি না। সুপ্রিম কোর্ট যা বলছেন সেই অনুযায়ী আমি কথা বলছি। আমি আইনের বাইরে যাব না। দ্বন্দ্বের প্রশ্ন নেই। আমার এটা তো কোনো দ্বন্দ্বের কোনো বিষয় নেই। কেউ যদি ইগো দ্বারা চালিত হন, যে কেউ যদি মনে করেন আমি একা চালাবো, এ তো হতে পারে না। আপনি যদি বলেন যে আমি একাই প্রশ্ন করবো, বাকিরা কেউ প্রশ্ন করবে না, বাকিরা সবার মুখে চুপ করে থাকবে, এটা তো কোনো হতে পারে না কিছু। সবার মানে গণতন্ত্রের পরিসর সবার জন্য সমান। আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আচার্য নিয়োগ করতে গেলে আচার্য নিয়োগ করবেন রাজ্য সরকারের, নির্বাচিত রাজ্য সরকারের পরামর্শ অনুসারে। তিনি মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করছেন। সুপ্রিম কোর্ট বলেছিল যে মুখ্যমন্ত্রীকে ডেকে মিটিং করার জন্য, মিটিং করলেন, মুখ্যমন্ত্রীকে তিনি কথা দিলেন যে আমাদের পাস হয়ে যাওয়া অর্ডিন্যান্স তিনি সই করে দেবেন। তিনি সই করেননি এখনো। তিনি মুখ্যমন্ত্রীকে ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করছেন। আসলে উনি আস্তে আস্তে ক্রমশ ভারতীয় শাস্ত্র অনুযায়ী কালিদাস হয়ে উঠছেন। নিজের গাছের কাঠ উনি নিজেই কাটছেন, ডাল। এবার ওদের জিজ্ঞেস করুন। ওসব বাদ দিন আর। হ্যাঁ, করিনি তো আমরা তো পুনর্নিয়োগ করিনি। আমাদের কাছে আমরা এর মধ্যে ঢুকতামই না। উপাচার্য কালকে
আমাদের চিঠি দিয়ে জানতে চান রাত্রিবেলা যে সমাবর্তনটা করব কি করব না। আমরা রাজ্যের ছাত্রছাত্রীর কথা ভেবে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বলি যে যেহেতু সমাবর্তনের সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এবং এই রাজ্যপালই আগে সমাবর্তন করতে বলেছিলেন, ওনারা অপরাধ হয়েছে কোথায়? ওদের অপরাধ হয়েছে শিক্ষা দপ্তরের কাছে চিঠি লেখা বা শিক্ষা দপ্তরের কাছে আসা, মিটিং করা, এটাই ওদের অপরাধ, সোকল্ড অপরাধ। সেই জন্য তাড়িয়ে দিলেন, গলা ধাক্কা দিতে চাইলেন। এবং বাকি যে ভিসিরা বুঝতে পারছেন না, ওদেরও একে একে এই কারণে পান থেকে চুন খসলে ওরা গলা ধাক্কা খেতে পারেন। হ্যাঁ, তো আমি ওদের এখনও অনুরোধ করব যে ওনার মুখের ওপর একটা পদত্যাগপত্র ছুঁড়ে দিয়ে দেখিয়ে দিন যে বাংলা এবং বাঙালির শিক্ষার গরিমা এখনো অটুট এবং অক্ষুণ্ণ আছে। আপনি আগে বলুন যে আপনি যখন এই প্রশ্ন করছেন বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার কোন আর্টিকেলে, কোন আইনের, কোন ধারার কথা বলছেন, উল্লেখ করুন। আপনার রাজ্যপালের বক্তব্য হবে না, আপনি তো এটা আপনি জেনে প্রশ্ন করতে চেয়েছেন। সাময়িক সেন্সেশনের বিষয়টা নয় ভাই, যে আপনি একটা উত্তেজনা করে একটা কথা আমি একটা বাইট বলে দিলাম, বাহ সারাক্ষণ চালালেন, বিষয়টা ওরকম নয়। সঙ্গে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ জড়িয়ে আছে। এটা আমার আপনার মধ্যে কোনো খেলা হচ্ছে না যে আমি একটা প্রশ্ন করলাম, আমি একটা উত্তর দিয়ে দিলাম, ওটা চালিয়ে দিলাম। ব্যাপারটার মধ্যে আপনি আমায় বলুন কোন আর্টিকেলে, কোন ধারায়, কোন জায়গায় এই 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 আছেন না। আপনি জানেন কি? তাহলে আপনি প্রশ্ন করবেন না এটা নিয়ে দয়া করে। আর রাজ্যপাল কি বলেছেন বলুন, সেটা উত্তর দিলাম তো আমি এক্ষুনি। উনি আরেকটা প্রমোশন চাইছেন। উপরাষ্ট্রপতি যদি নাও হয়, ধারে কাছে যদি কিছু পাওয়া যায়, আরেকটা প্রমোশন চাইছেন। প্রমোশন চাইতে গিয়ে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি নির্বাচিত 3 বারের নির্বাচিত সরকারকে অপমান করতে চাইছেন, অগ্রাহ্য করতে চাইছেন। প্যারালাল সরকার চালানোর মতো ক্ষমতা, মুরদ এবং ওনার যে স্কিল সেটা ওনার নেই। উনি খুবই একজন মানে যাকে বলে মতিচ্ছন্ন ধরনের মানুষ, এবং ওনার কোনো প্রশাসন চালাতে গেলে যে ধরনের দক্ষতা দরকার হয় সেটা দুর্ভাগ্যবশত ওনার নেই। উনি ঘন ঘন সেক্রেটারি পাল্টান, উনি ঘন ঘন ওনার যে রাজ্য সরকারের যে পুলিশ তাদের বদল করেন। অর্থাৎ একজন ইনসিকিউরিটিতে ভোগা একটা আশ্চর্য মানুষ। তাকে নিয়ে আমার মনে হয় এত চর্চা করার দরকার নেই। আমরা খালি বলতে পারি যে হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, খুব বিদায় আসন্ন, এইটুকু বলতে পারি। বলতে পারবো না, আসার কথা ছিল কিনা আমি জানি না, আমায় অন্তত কিছু বলেননি ওরা। বুদ্ধদেববাবু বলেছেন, তাকে উনি সেটা ওনার সঙ্গে কথা বলুন। তাহলে বিষয়টা দাঁড়ালো যে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আর আপনারা তাকে জিজ্ঞেস করবেন, কারণ অনেকেই তো নেতৃত্ব যাবেন তাকে উত্তরীয় পড়াতে। যারা পরপর উত্তরীয় পড়াবেন জিজ্ঞেস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে স্বামী বিবেকানন্দকে অপমান করেছে রাজ্য সভাপতি আপনার দলের, এই বিষয় নিয়ে তিনি কি বলবেন, এটা জিজ্ঞেস করবেন। করবেন তো? জিজ্ঞেস করবেন। পরশু ভোরবেলা করবি? বলছে কাল মধ্যরাতে আসছিলাম, পরশু ভোরবেলা করবি। মর্নিং ওয়াক থেকে আরম্ভ করে রাত্রে